তেজুনকে দেখে ইয়ং কল কাট করে। ইয়ংকে মন দিয়ে প্র্যাকটিস করতে দেখে তেজুন বলে, এত প্রেশার নিচ্ছ কেন? তুমি বুঝি দুদিনে মৃৎশিল্পী হতে চাইছো? ইয়ং বলে, এমন ব্যাপার নয়, যে কোনো কাজে হাত দিলে সেটা কমপ্লিট না করে থাকি কিভাবে। তেজুন ইয়ংয়ের দিকে একটা বক্সে গিয়ে দেয়, যার মধ্যে ইয়ংয়ের তৈরি করা কাপ ছিল। মাটির পাত্রের রং নির্ভর করে চুল্লির ওপর, কিভাবে সেটা পোড়ানো হয়েছে তার ওপর। ইয়ং বলে, কোনো একদিন সেও তেজুনের সাথে চুল্লি দেখতে যাবে, দেখতে চায় আসলে ওখানে কিভাবে কাজ হয়। তবে যদি তোমার মত না থাকে তাহলে বাদ দাও। তবে তেজুন পারমিশন দেয়। ইয়ং বলে, দেখো কথা দিয়েছ, পরে আবার ভুলে যেও না কিন্তু। তেজুন আরও বলে, সামনেই তার একটা এক্সিবিশন আছে, সেখানে তোমার তৈরি মাটির পাত্র রাখতে পারো। ইয়ং তো এটা শুনে অবাক হয়, আর রাতে ইয়ং ম্যানেজার জাংকে আজকের রিপোর্ট সাবমিট করে দেয় যে সামনেই তেজুনের একটা এক্সিবিশন আছে। পরদিন সকালে বাড়ির মালকিন জানায় তাদের হোটেল মেরামতির কাজ চলবে, তাই 3 দিনের মধ্যে ইয়ংকে অন্য কোথাও থাকবার জায়গা খুঁজে নিতে হবে। ইয়ং ম্যানেজারের থেকে কিছু টাকা চায়। যতই হোক, সে তো ম্যানেজারের কথাতেই এই আইল্যান্ডে পড়ে আছে। বিভিন্ন চিন্তা আর দৌড়াদৌড়িতে ইয়ং হাঁপিয়ে ওঠে। তেজুন বিষয়টা খেয়াল করে। শরীরের ওপর দিন রাত অত্যাচার করলে শরীর তো বিগড়ে যাবে। পরদিন ইয়ং তেজুনকে হেল্প করতে আসে। তেজুন বলে, তোমার টেম্পারেচার দেখেছ, যাও বাড়ি গিয়ে রেস্ট নাও। ইয়ং বলে, কাল রাতে হালকা জ্বর ছিল, তবে এখন ঠিক আছে। তবে তেজুন আবার বলে, বাড়ি গিয়ে রেস্ট নাও, এই কয়েকদিন পোয়েট্রি ক্লাসে এসো না, তোমার থেকে অন্যরা ইনফেক্টেড হতে পারে। ইয়ং বুঝতে পারে আর সোজা ডক্টরের বাড়িতে গিয়ে উপস্থিত। ইয়ংয়ের ঠান্ডা লাগেনি, বরং হারভেস জস্টার নামের এক ব্যাধি হয়েছে। এতে ইয়ংয়ের যন্ত্রণা হবে, যদিও ইয়ংয়ের কন্ডিশন ভালো আছে। ইয়ং সব ঘটনা দংকে ফোন করে জানায়। অসুস্থতার জন্য বেশ কয়েকদিন দং তাকে ছুটি দিয়ে দেয়। পাশে তেজুনের গাড়ি এসে দাঁড়ায়। তেজুন জানতে চায় ইয়ং কি এত দূরেও কফি ডেলিভারি দিতে এসেছে। ইয়ং হাসপাতালে যাওয়া থেকে ডক্টরের বলা সব কথা তেজুনকে বলে, আর তাকে ধন্যবাদ দেয় ইয়ংকে সময় থেকে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দেওয়ার জন্য। ইয়ং বিদায় নিয়ে হাঁটতে শুরু করে। তেজুন এবার গাড়ি থেকে নেমে ইয়ংকে তার সাথে আসতে বলে, তবে ইয়ং বাধা দেয়, কারণ এখনও থাকার জন্য হোটেল খোঁজা লাগবে তার আগের বাসায় এক সমস্যা হয়েছে, তাই 3 দিনের মধ্যে নতুন জায়গা খুঁজে না পেলে তাকে হয়তো পথে বসতে হবে বা ফিরে যেতে হবে। তেজুন বলে, এমন অসুস্থ শরীর নিয়ে কিভাবে এসব করবে, চলো আমার সাথে ভেতরে চলো। এরপর ইয়ংয়ের হাত ধরে তেজুন টানতে টানতে গাড়ির ভেতরে নিয়ে আসে, আর ইয়ংকে পরামর্শ দেয় কিছুদিন ইয়ং যেন তার বাড়িতে থাকে, যতদিন না ইয়ং পুরোপুরি সেরে যাচ্ছে। ব্যাগপত্র বেঁধে ইয়ং এসে দাঁড়ায় মিস্টার পারফেক্ট ম্যানের বাড়ির সামনে। মালিকের মতো বাড়িও একেবারে পারফেক্ট। ইয়ং ভাবে হয়তো এসব তার স্বপ্ন। তেজুন নিজে ইয়ংয়ের লাগেজ নিয়ে ভেতরে আসে। ইয়ং ধন্যবাদ দেয় তেজুনের এমন উদার ভাবনার জন্য। এরপর গুটিসুটি দিয়ে কম্বল জড়িয়ে ভাবে তেজুন সত্যিই ভালো মনের মানুষ, প্রয়োজনে সবাইকে সাহায্য করে থাকে সে। লম্বা ঘুমের পর ইয়ং উঠতেই ফিল করে শরীরে বেশ ব্যথা। তেজুন বলে, বোর লাগলে লাইব্রেরিতে গিয়ে বই পড়তে পারো বা টিভি চালিয়ে নিও। ইয়ং তাকে আটকায়। অসুস্থতার জন্য তার পেছনে ক্ষত তৈরি হয়েছে, সেখানে মেডিসিন লাগাবে কিন্তু হাত পাচ্ছে না, তাই তেজুন যেন তাকে হেল্প করে মেডিসিন লাগাতে। তেজুন এগিয়ে আসে, ইয়ং পোশাক তুলে তার ক্ষতটা দেখায়। তবে তেজুন তো ততক্ষণে হারিয়েছে ইয়ংয়ের খোলা পিঠে। ব্যাস, আনমনে তেজুন এমন একটা কাম করে বলে সে ইচ্ছে করে এমন করেনি। তবে বেচারা আবার সেই একই ভুল করে বসে। মাঝখান থেকে ইয়ংয়ের একটা বেঁচে যাচ্ছে, অন্যদিকে দং পড়ে মহাঝামেলায়। একা হাতে সে আর পেরে উঠছে না। তেজুন প্রতিদিনের মতো কফি নিতে এলে দং বলে, দেখো তোমার জন্য আগে থেকেই টেবিলে রেডি করা আছে। যেহেতু ইয়ং অসুস্থ তাই একা হাতে সবটা সামলাচ্ছে। তেজুন বলে, সে আগেই বুঝেছিল ইয়ং অসুস্থ, একমাত্র দংই বিষয়টা খেয়াল করেনি। দং বলে, আরে আমি ডক্টর নই যে মানুষ দেখে বুঝে যাব অসুস্থ কিনা। কিছুক্ষণ পর তে আসে দংয়ের শপে। সব খালি, চোখ যায় দংয়ের ডায়েরিতে, আর তা থেকে বেরিয়ে আসে তাদের হাই স্কুল ফটো।
দং এসে বলে তের সাথে ঝগড়া করার মতো সময় এখন তার নেই। তবে তে আজ ঝগড়া করার বদলে দংকে বলে যেহেতু ইয়ং অসুস্থ তাই তে কফি ডেলিভারি করে আসবে। অন্যদিকে ম্যানেজার ইয়ংয়ের জন্য টাকা পাঠায়। তার রেগুলার ইনফরমেশন নিতে থাকে। তেজুনের সম্পর্কে আরও জানতে ইয়ং তেজুনের রুমে আসে। তবে তার মনে একটা দোটানা চলছে। এমন করাটা হয়তো তার ঠিক হচ্ছে না, এই ভেবে সে বেরিয়ে যায়। সারা বাড়ি ঘুরে ইয়ংয়ের নজর যায় বাড়ির পেছনে এক ধুলো পড়ার রুমে। ভেতরে এসে তার চোখ আটকে যায় তেজুনের তৈরি মাস্টারপিসগুলোর ওপর। বোঝাই যায় অনেক দিন এই রুম পরিত্যক্ত আর অবহেলায় পড়ে আছে। আর কি ইয়ংয়ের মাথায় গজায় আর এক উদ্ভট বুদ্ধি। অসুস্থ শরীর নিয়ে এপাশ ওপাশ আগা পাঁচতলা ঝেড়ে পুছে একেবারে আয়নার মতো চকচকে করে তোলে। বাড়ি ফিরে তেজুনের চোখ কপালে ওঠে। ইয়ংকে টেনে সরায়। খুশি হওয়ার বদলে তেজুন ইয়ংয়ের ওপর চিৎকার করে। ইয়ং ক্ষমা চায় না বলে তেজুনের জিনিসে হাত দেওয়ার জন্য। তেজুন দেখে ইয়ং ঠিক কতটা এফোর্ট দিয়েছে রুমটা পরিষ্কার করতে। অন্যদিকে ইয়ং নিজের বোকামিতে নিজেকেই বকুনি দিচ্ছে। না বলে ওসবে তার হাত দেওয়া একদম উচিত হয়নি। ইয়ংয়ের রুমের বাইরে এসে দাঁড়ায় তেজুন। তার মনে হয় হয়তো ইয়ংকে তার বাড়িতে নিয়ে আসাটা ঠিক কাজ হয়নি। পরদিন ইয়ং গতকালের জন্য ক্ষমা চায়, কিন্তু তেজুন বলে কোনো ব্যাপার নয়, তুমি যদি চাও ওই রুমে যেতে পারো। এরপর তেজুন ইয়ংয়ের ফোনে নিজেই তার নাম্বার সেভ করে দেয় আর বলে প্রয়োজনে ইয়ং যেন তাকে কল দেয়। ইয়ং নিজের তৈরি একটা পাত্রের ছবি সেন্ড করে তেজুনকে। তেজুন কল দেয় আর বুঝিয়ে বলে কোথায় ভুল হয়েছে আর গত দিনে বকা দেওয়ার জন্যেও ক্ষমা চায়। ইয়ং জানতে চায় তেজুন কখন বাড়ি ফিরবে। যেহেতু সে বাড়িতে একা তাই জানতে চাইছে আর কি। তেজুন উত্তর দেয় রাত 8টা। ইয়ংয়ের শরীরে ব্যথা আরও বাড়ছে। অন্যদিকে কাজের ফাঁকে দং এসে তেজুনের মাথা চিবোচ্ছে। তেজুন তো সব সময় পিঠ বাঁচিয়ে চলে, তবে ইয়ংয়ের জন্য তার এত মাথা ব্যথা কেন সেটাই দংয়ের মাথায় ঢুকছে না। তেজুন দংয়ের মন্তব্য বুঝতে পেরে বলে আমার জন্যেই ইয়ং এখানে এসেছে আর তার এমন অবস্থা হয়েছে, তাই আমার দায়িত্ব ওর খেয়াল রাখা। তেজুন শুধু চায় ইয়ং যেটা চাইছে সেটা পেয়ে যেন ঘরের ছেলে ঘরে ফিরে যায়। দং বলে ব্যাস এতটুকুই, এর বেশি কিছু নয় তো। রাতে তেজুন ফিরে আসে, সাথে ইয়ংয়ের জন্য কিছু পোয়েট্রি সম্পর্কিত বই। এরপর দুজনে পাত্র বানাতে বসে। তেজুন ইয়ংকে বিভিন্ন টিপস দেয় কিভাবে এই ধরনের কাজ করতে হয়। বেশ কয়েকবার চেষ্টার পর ইয়ং সফলভাবে কাজটা করতে পারে। ব্যাস আনন্দের চোটে লাফ দেয়। স্পঞ্জের নোংরা জল গিয়ে পড়ে তেজুনের ওপর। সাফ করতে গিয়ে সেটা আরও ঘেঁটে যায়, যেটা দেখে ইয়ং হেসে ফেলে। আর তেজুনও কি পিছিয়ে থাকার মানুষ? কাদা জল দিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় কাদা মাখার লড়াই।